স্টুডেন্টস, তোমরা স্ক্রিনে একটা মক টেস্টের কোশ্চেন দেখতে পাচ্ছ। ইউনিট 5 আর ইউনিট 6 এর উপর একটা মক টেস্ট আমি নিয়েছিলাম কদিন আগে। তোমরা যারা আমার টেলিগ্রাম গ্রুপে রয়েছো, তারা যারা চেয়েছো অনেকেই এই কোশ্চেনের এই মক টেস্টটার উপর পরীক্ষা দিয়েছো, তাদেরই আজকে আমি এই কোশ্চেনটার আনসারগুলো আমি বলে দেবো। ঠিক আছে? আর যারা ভিডিওটা নতুন দেখছো, তারা মক টেস্টের এই কোশ্চেনগুলো একটা করে ফেস করো, ভিডিও পজ করো, অঙ্কগুলো পারছো কিনা দেখো, আনসার লেখো, তারপরে আমি ভিডিওটা চলতে থাকবে, তুমি মিলিয়ে নেবে। ওকে, তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে 4টে ভর দেওয়া আছে, ভরগুলো 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে 4টে শীর্ষবিন্দুতে রাখা আছে। এই সংস্থার ভর কেন্দ্র কত? এখানে এটা বলে দেওয়া উচিত ছিল যে এই ভরটা 0 0 তে আছে বলে তুমি ধরে নেবে। ওকে, যাই হোক, এটা বলে দিইনি, তবুও অনেকে এটা ধরে নিয়েছে দেখতে পাচ্ছি। তো ব্যাপারটা কি না, এটা একটা বর্গক্ষেত্র তোমার আছে। ওকে, এই বর্গক্ষেত্রে ভরগুলো 10 সেন্টিমিটার বাহু এবং প্রত্যেকটাতে এরকম ভর আছে। এটা এম আছে, এটা 2m আছে, এটা 3m আছে এবং এটা 4m আছে। এই হচ্ছে ব্যাপার। ওকে, তো এম লিখে রাখি, মাসগুলো এরকম, এখানে 4m আছে। তাহলে এক একটা স্থানাঙ্ক কি হবে, এটা 0 0 ধরতে বলেছি। তাহলে এটার হবে 10 0, এটার হবে 10 10, আর এটার হবে 0 10। ওকে, তো এটা ভর কেন্দ্র কোথায় হবে? ভর কেন্দ্র যদি এক্স বার হয় তাহলে হবে, তোমরা সকলেই জানো, m1 x1 m2 x2 এগুলো সব যোগ করতে হবে। তাহলে m1 x1 বললে 0ই হবে। m2 x2 যখন করবে 2, m2 x2 যখন করবে তখন 2 আর 10 গুণ 20 হবে। m3 x3 যখন করবে 3 আর 10 30 হবে। আর m4 x4 যখন করবে তখন m4 x4 করলে তোমার আনসার আসবে আবার 0ই আসবে। ওকে, তো এবার এটাকে তুমি ভাগ করে দেবে টোটাল মাস দিয়ে, m+2m 3m, 3m 6m, আর 6m 4m 10m 10। তাহলে এম কেটে যাবে, তাহলে তোমার অ্যান্সার এটা আসছে, অর্থাৎ এটা আসছে 5। ওকে, আর ওয়াই বার কি আসবে? ওয়াই বার একইভাবে m1 y1, এটা 0 আসবে। m2 y2, m2 y2 হচ্ছে, তুমি দেখো, 2m ইন্টু 0, এটাও 0 আসছে। m3 y3 আসবে 3m ইন্টু 10, দ্যাট ইজ 30, 30m অ্যাকচুয়ালি, এমটা লিখছি না কারণ এমটা তলার সাথে কেটে যাবে। আর উপরে হচ্ছে 40 এবং ডিভাইডেড বাই হবে একই রকম ভাবে 10। তাহলে এখানেও আসছে 7। তাহলে 5 7 হচ্ছে এর আনসার, 5 7 হচ্ছে এর আনসার। ওকে, আশা করি বোঝা গেল। নেক্সট প্রবলেম যেটা রয়েছে, সেটা হচ্ছে একটি এল দৈর্ঘ্যের দণ্ড খাড়া দাঁড় করানো আছে। দণ্ডটি ছেড়ে দিলে সেটি মাটিতে পড়লে দণ্ডটির উপরের প্রান্ত মাটিতে যে বেগে আঘাত করবে সেটা কত? তো এরকম দণ্ড রয়েছে, অসুবিধা নেই, এই দণ্ড এরকম দাঁড়ানো রয়েছে, খাড়াভাবে রাখা আছে। এবার যখন এটা মাটিতে পড়ে যাবে, তখন মাটিতে পড়ার সময় এইভাবে এইভাবে পড়বে, এইভাবে মাটিতে ধাপ করে পড়ে গেল, এইভাবে পড়ে গেল। এবার এখন দেখতে হবে মাটিতে পড়লে পরে এর উপরের প্রান্তের বেগ কত জানতে চেয়েছে, মানে টপ যে পয়েন্টটা, এই পয়েন্টের বেগ কত জানতে চেয়েছে। এক কাজ করে, এখানে এটা তো পিওর রোটেশন হলো, বুঝতেই পারছো, শুধু ঘুরলো জাস্ট, এটা কোনো লিনিয়ার মোশন হয়নি এটা। তো এটার রোটেশন মানে এখানে ওর কৌণিক বেগ মনে করো 0 0ই হবে, দাঁড়িয়ে ছিল। আর এখানে মনে করো কৌণিক বেগ ওমেগা, তাহলে এখানে যে কাইনেটিক যে চেঞ্জ হলো, কাইনেটিক এনার্জি যে চেঞ্জ হলো, সেটা কত হবে? সেটা হবে হাফ আই ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ার বলতে এই ওমেগাটা ধরতে হবে, কারণ কাইনেটিক এনার্জি যে হাফ আই ওমেগা 1 স্কোয়ার ওমেগা 2 স্কোয়ার, দুটো ডিফারেন্স করতে হবে। যেহেতু এটা 0 আছে, তাহলে বুঝতেই পারছো যে এটা তোমার হাফ আই ওমেগা স্কোয়ার হবে। এটা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ওকে, বেশ। তাহলে এটা চেঞ্জ ইন কাইনেটিক, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি কি হবে? দেখো, পোটেনশিয়াল এনার্জি বলতে তোমার তো যেহেতু লম্বা সিস্টেম, এর ভর কেন্দ্র ধরতে হবে, তাই না? এর ভর কেন্দ্র ধরতে হবে, কারণ পোটেনশিয়াল এনার্জি অ্যাকচুয়ালি যেমন এই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি 0, আর এই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, অর্থাৎ এক্ষেত্রে তোমাকে পোটেনশিয়াল এনার্জিটা অ্যাভারেজ ধরতে হবে। বা তুমি টোটাল মাসটাকে সেন্টারে কম আছে বলে ধরে নিতে পারো, এখানে সে টোটাল মাস আছে ধরে নিয়ে পোটেনশিয়াল এনার্জি বার করতে হবে। পোটেনশিয়াল এনার্জি, আর এখানে যখন পড়ে গেল তখন পোটেনশিয়াল এনার্জি কিছু রইল না, কারণ এটা মাটির এই লেভেলে পোটেনশিয়াল এনার্জি আমি 0 ধরবো। তাহলে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি খুব ইজিলি বার করা যায়। চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি আসবে, চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি mg/l/2 হবে, কারণ এই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি l/2। ওকে, বেশ, তাহলে আমরা কি করব না,
চেঞ্জ ইন পিই ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কেই করবো, চেঞ্জ ইন পিই ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কেই। এটা যদি তুমি করতে পারো এখানে, তাহলে বসে দাও হাফ এম বি হাফ আই ওমেগা স্কোয়ার। আই এর ভ্যালু কত হবে, এটা এই বিন্দুর রেসপেক্টে রোটেট করছে কি হবে, তাহলে এটার আই এর ভ্যালু হবে 1/3 ml স্কোয়ার, 1/3 ml স্কোয়ার, 1/3 সরি 1/3 ml স্কোয়ার, এটা আই এর ভ্যালু হলো। ওকে, আর এর সাথে ওমেগা স্কোয়ার ml স্কোয়ার হবে ইজিক্যাল টু হবে এম জি এল বাই টু। তো এটা যদি তুমি সলভ করো তুমি দেখতেই পাচ্ছ ওমেগার ভ্যালু যেটা চলে আসছে, ওমেগার ভ্যালু চলে আসছে এখান থেকে 6, এখানে 2 এর 2 কেটে দাও, তাহলে 3g বাই এল, 3g বাই এল ওমেগার ভ্যালু চলে, ওমেগা স্কোয়ারের ভ্যালু চলে আসছে, ওমেগা স্কোয়ারের ভ্যালু 3g বাই এল আসছে। দেখো কাটো, কাটো, এখানে এল স্কোয়ার আছে, এখানে এল আছে, তাহলে একটা এদিকে একটা এল পড়ে থাকলো, এখানে এলটা চলে গেল, তাহলে এই থ্রিটা গুণ হয়ে গেল, 3g বাই এল আসছে। ওকে, 3g বাই এল। তাহলে তুমি এখানে এক কাজ করতে পারো, ওমেগা স্কোয়ার এল স্কোয়ার কত হবে, তাহলে ওমেগা স্কোয়ার এল স্কোয়ার হবে 3g এল, এখানে গুণ হয়ে যাবে। তো ওমেগা স্কোয়ার এল স্কোয়ার মানে অ্যাকচুয়ালি ওমেগা এল, ওমেগা এল এর স্কোয়ার, ওমেগা এল এর হোল স্কোয়ার মানে 3g এল। তাহলে ওমেগা এল মানেই তো ভি, কারণ এখান এটার রোটেশন ওমেগা, এই পয়েন্টের ভেলোসিটি কি হবে, ওমেগা ইন্টু এল হবে, তাই না, যেহেতু লেন্থ এল আছে। তো অবভিয়াসলি ওমেগা এল হচ্ছে ভেলোসিটি ভি, তাহলে ভি স্কোয়ার হয়ে গেল 3g এল, অর্থাৎ ভি হয়ে গেল √3g এল। অপশন বি ইজ কারেক্ট আনসার। বোঝা গেল, আশা করি ব্যাপারটা পুরোটাই বোঝা গেল। জাস্ট কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি দিয়ে অঙ্কটা হবে, কাইনেটিক এনার্জি চেঞ্জ যেগুলো পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ দিয়ে অঙ্কটা হবে। ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি ইজগুলো ডিক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার। নেক্সট যে অঙ্কটা রয়েছে, এটা এবিসিডি আয়তাকার একটা পাত রয়েছে, এম ভরের একটা পাত রয়েছে, তাহলে তোমাকে এটার মোমেন্টাম ইনার্শিয়া বার করতে দিয়েছে এক্স ওয়াই এর রেসপেক্টে। ইজি টোটাল মাস তো এম, তাহলে দেখো এখানে লেন্থ কত আছে, এটা লেন্থ হচ্ছে এ। তো এই রডটা যদি হয়, এই রডের মাস যদি m1 হয়, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে কত, 1/3 m1 a স্কোয়ার হবে না। তাহলে এই ব্যাপারটা কি তোমার সামেশন করতে হবে, সামেশন যদি করো তাহলে 1/3 a স্কোয়ার তো কমন আসবে, সামেশন অফ m1 হবে, তাই না। সামেশন অফ m1 তো টোটাল মাস হয়ে যাবে, সামেশন অফ m1 করো মানে টোটাল মাস m, 1/3 m, 1/3 m a স্কোয়ার হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, কিন্তু এটা দেখো কোনো অপশানেই নেই। ক্লিয়ার, তো কোনোটিই নয় অপশন হবে। আচ্ছা, এইটা হচ্ছে কোনো গ্রহের ভর পৃথিবীর ভরের 10 গুণ, গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 10 অংশ, তাহলে মুক্তিবেগের পৃথিবীতে মুক্তিবেগ 11 হলে ওই গ্রহের মুক্তিবেগ কত হবে, এই হচ্ছে আমাদের অঙ্ক। ওর মুক্তিবেগের যে ফর্মুলা তোমরা জানো ভি, এটা হচ্ছে ফর্মুলা 2gm বাই আর, এটা হচ্ছে আমাদের মুক্তিবেগের ফর্মুলা, তোমরা সকলেই জানো। ওকে, তাহলে এইটা থেকে আমরা ইভ্যালু করতে পারি ভিই টু ভি ড্যাশ, যেটা ওই ওই গ্রহের মুক্তিবেগ, আর বাই ভিই যদি করি, তাহলে আমাদের রেশিও গুলো কিরকম আসবে, জি টু জি কেটে, টু জি দু দিক থেকে কেটে যাবে, তাহলে মানে এম ড্যাশ হচ্ছে ওই গ্রহটার মাস ধরো এম ড্যাশ, যেটা কিনা এম বাই 10m, যেটা কিনা 10m, তাই তো 10m বলেছি না, ভরের 10m, তাহলে এখানে আমরা 10 বসাবো। হুম, 10m, 10m বসাবো, এম যদি পৃথিবীর মাস হয় তাহলে 10m বসাবো, আর আর কত, r/10, তাহলে এখানে r/10 বসিয়ে দিলাম। আর পৃথিবীর ক্ষেত্রে ভারটা মাসটা কত, পৃথিবীর ক্ষেত্রে মাস হচ্ছে এম, আর এটা থাকবে এরকম। তো অ্যাকচুয়ালি এটা 100 এর √10 আসছে 10 আসছে, তাহলে ভি ড্যাশ ইজ ইকুয়াল টু 10 ভি হবে, তাহলে মানে 110 হবে। ক্লিয়ার। পরে হচ্ছে এম ভর একটা বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে এন আর উচ্চতায় তোলা হলো, ওই ওই বস্তুর মহাকর্ষ স্থিতিশক্তির বৃদ্ধি কত হবে, মহাকর্ষ স্থিতিশক্তির বৃদ্ধি। এই হচ্ছে পৃথিবীর সারফেস, এখানে যখন ছিল তখন ওর মহাকর্ষ স্থিতিশক্তি কত ছিল, মাইনাস মাইনাস জি এম এম বাই আর। যখন এইখানে তোলা হলো, হুম, কি করেছে না এনআর উচ্চতায় তোলা, তো এনআর উচ্চতায় তোলা মানেই হচ্ছে মাইনাস জি এম এম বাই আর প্লাস এনআর, এই উচ্চতায় চলে গেল, কারণ এখানে এইটুকু হচ্ছে এনআর, তার সাথে সেন্টার থেকে আর ডিস্টেন্স আছে। ওকে, তাহলে এদের চেঞ্জ যদি তুমি করতে চাও, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করতে হবে, এটা ই2, এটা ই1, তাহলে চেঞ্জ হচ্ছে ই2 মাইনাস ই1, টু মাইনাস ই1 করলে পরে তোমার অ্যান্সার কি আসবে, জি এম এম কমন যাবে, বাই আরটাও কমন নিয়ে নাও, তাহলে তোমার এটা, এইটা মাইনাস এটা মানে এটা প্লাস হয়ে যাবে, 1 মাইনাস 1/,
1 + n, এটা অ্যান্সার আসবে। এটা করলেই পরে তোমার অ্যান্সার আসছে n/1 + n, এটা অ্যান্সার আসছে n/1 + n। এবার gm এর জায়গায় তুমি gr² বসাতে পারো, স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে mgr আসছে, এখানে mgr আসছে, আর এখানে n/1 + n আসছে, তাহলে mgr n/1 + n, এটা অপশন হবে। ওকে, বোঝা গেল আশা করছি। নেক্সট যে প্রবলেমটা আছে, পৃথিবী পৃষ্ঠের নিকটতম একটি বৃত্তাকার কক্ষে কোন উপগ্রহের প্রদক্ষিণ বেগ ভি ও, পৃথিবীর মুক্তিবেগ ভি, তোমরা সকলে জানো কক্ষের প্রদক্ষিণ বেগ ভি ও হচ্ছে গিয়ে √/gr হয়, আর এস্কেপ ভেলোসিটি হচ্ছে এই হবে √2gr, এর রেশিও নিলে পরে অপশন বি হবে 2:1, 2:1। 2 সেন্টিমিটার ব্যাস এবং 20 গ্রাম ভরের একটা নিরেট গোলক যদি গড়িয়ে 3 সেন্টিমিটার বেগে চলছে, গোলকটির মোট গতিশক্তি, গোলকের মোট গতিশক্তি ½ mv² প্লাস হাফ I ওমেগা স্কোয়ার, এই হচ্ছে ফর্মুলা। ওকে, তাহলে ½ mv², প্লাস হাফ আই এর ভ্যালু হচ্ছে 2/5 mr²। হুম, আর এখানে ওমেগা রয়েছে, ওমেগা মানে হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু v/r, তাহলে v/r² হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে 1 হয়ে যাচ্ছে। mv² যদি তুমি কমন নাও, হুম, তাহলে এখানে থাকে হাফ প্লাস 1/5। এই হচ্ছে ব্যাপার। তো ওটা কত আসবে, 7/10 mv² টোটাল কাইনেটিক এনার্জি আসছে। টোটাল এটা 7/10 করে দাও, আর mv², এম কত, এম হচ্ছে গিয়ে 20 গ্রাম আছে, আর ভি স্কোয়ার হচ্ছে গিয়ে কত, ভি স্কোয়ার হচ্ছে গিয়ে 3 সেন্টিমিটার স্কোয়ার, তো 9 আসছে। ওকে, তো এই হবে 14 × 9, 14 9 হচ্ছে 100, 14 9 হচ্ছে কত, 14 9 126, তাই তো? অপশন সি ইজ কারেক্ট। ওকে, নেক্সট, পৃথিবীর ব্যাসার্ধ আর হলে যে উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণ ভূপৃষ্ঠের ত্বরণের 25% হচ্ছে তা কত? তো এই অঙ্কটা খুব ইজি অঙ্ক, যেমন আমরা তো জানি GH/g কত হবে, তুমি জানো এইটা ফর্মুলা, ঠিক আছে? তো এখানে এটা 25% বলেছে, তাহলে 1/4 লিখতে হবে, এটা ইজ ইকুয়াল 1/4, √ওভার করে দাও, তাহলে এটা √ওভার করে দিলে এটা হাফ হয়ে যাবে, আর এখানে এটা এই স্কোয়ার গুলো থাকবে না, ঠিক আছে? তাহলে কোনাকুনি গুণ করে দেবে, কোনাকুনি গুণ করলে 2r, এদিকে r+h, তাহলে h ইজ ইকুয়াল টু আর চলে আসবে, h ইজ ইকুয়াল টু আর আসবে। ওকে, ভূ সমল উপগ্রহ কি জানো? এটা ইজিলি পারবে তোমরা। ভূ সমল উপগ্রহ হচ্ছে আমার একটা উপগ্রহ, যেটা পৃথিবী থেকে প্রায় 36,000 কিলোমিটার উচ্চতায় থেকে পৃথিবীকে এমনভাবে পৃথিবীকে এমনভাবে প্রদক্ষিণ করে, যখন পৃথিবীর প্রদক্ষিণ কাল এবং ওই উপগ্রহের প্রদক্ষিণ কাল একই। বিষুবরেখার ঠিক উপরে থাকে এটা, এবং পৃথিবীকে সে ঠিক সময় মতো, মানে 24 ঘন্টা একবার প্রদক্ষিণ করে ফেলে। ওকে, এই হচ্ছে ব্যাপার, একে বলে ভূসমল উপগ্রহ। এই উপগ্রহে কোনো বস্তুর ওজন কত দেখো। তো ওজন, এই উপগ্রহের ওজন কত ইজিলি বার করা যাবে বন্ধুরা, এত কঠিন কিছু না এটা। ওজন বার এই সরি কোনো ওজন বলতে একটু অভিকর্ষীয় ত্বরণের মান কত বার করতে দিয়েছে, এটা অভিকর্ষীয় ত্বরণের মানের ফর্মুলা দিয়েই তুমি করে ফেলতে পারবে, তাই না? কি করে করবে? ভূসমল উপগ্রহ হাইট কত? হাইট হচ্ছে 36,000 কিলোমিটার, তাই না? তো এখানে এই হাইটে জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু, জি তোমরা এই ফর্মুলা ইউজ করো, জি ইন্টু r², আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করো। এই ফর্মুলা ইউজ করে 9.8 বসো জি এর ভ্যালু, পৃথিবীতে পৃষ্ঠের 9.8, আর আর হচ্ছে তোমরা সকলেই জানো, আর হচ্ছে কত, 6,400 কিলোমিটার আর এর ভ্যালু, তাই না? 6,400 কিলোমিটার আর এর ভ্যালু। তাহলে এখানে তুমি ইজিলি এরকম করে ফেলতে পারো। দেখো এখানে অ্যাকচুয়ালি অঙ্কটা কিরকম আসবে, r² দিয়ে যদি ভাগ ফর্মুলাটা যদি করো, তাহলে ফর্মুলা করবো, ফর্মুলা করে জানো, বিভিন্নভাবে করা যেতে পারে অঙ্কটা, অসুবিধা কিচ্ছু নেই। 9.8 লিখলে ফর্মুলা তুমি এবার এখানে 1 লিখলে, r² দিয়ে ভাগ করলে, তাহলে 1 হয়ে গেল, এটা h/r হলো, এই স্কোয়ার রয়েছে ব্যাপারটা, এই হচ্ছে কেস। তাহলে h/r কত দেখো, h/r মানে ভূসমলয় উপগ্রহের হাইট কত? ভূসমলয় উপগ্রহের হাইট 36,000 কিলোমিটার, তাই না? তাহলে 36,000 কিলোমিটার যদি হাইট হয়, তাহলে এইচ এর জায়গায় তুমি কি বসাবে? 36, এইচ মানে অ্যাকচুয়ালি h/r, তাহলে কি আসছে? এইচ, তো এই এইচটা তো কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে হাইট, তাই না? তাহলে এখানে 36,000 কিলোমিটার বসিয়ে দাও, 36,000 কিলোমিটার, আর এ হলো 6,400 কিলোমিটার, আর এর ভ্যালু 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, 360/64 আসছে h/r। ঠিক আছে, তাহলে 9.8 ইন্টু 1/1 প্লাস 360/64, সেটা করে আবার এখানে স্কোয়ার করতে হবে। ওকে, তাহলে এখন যদি এই ক্যালকুলেশনটা তুমি করো, তোমার অ্যান্সার আসবে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই টাইপের একটা অ্যান্সার তোমাদের আসবে। ওকে, তো হয়ে গেল। মহাকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালার ঋণাত্মক চিহ্নের তাৎপর্য লেখো।
দেখো এটা একটু বুঝে নাও, তাহলে নিজেরাই ভাষায় লিখতে পারবে। ঋণাত্মক চিহ্নের তাৎপর্য কি? মহাকর্ষ বিভব ঋণাত্মক, অর্থাৎ মহাকর্ষ স্থিতিশক্তিও ঋণাত্মক, তাই না? এর তাৎপর্য কিছুই না, তাৎপর্য হচ্ছে ধরো এটা পৃথিবী রয়েছে, হুম, পৃথিবী রয়েছে, এইখানে কোনো একটা আহ, বস্তু আছে ধরো, ঠিক আছে, এই বস্তুটা পৃথিবীর অ্যাট্রাকটিভ ফিল্ডের মধ্যে রয়েছে, মানে এই বস্তুটা সহজেই পৃথিবীর কেন্দ্রের দিকে চলে আসবে, পৃথিবীর দিকে আকর্ষিত হয়ে পৃথিবীর পৃষ্ঠের উপর পড়ে যাবে। ওকে, তো এই বস্তুটাকে যদি আমি ফ্রি করতে চাই, তাহলে কি করতে হবে? এই বস্তুটাকে ফ্রি করতে গেলে একে এমন একটা কিছু দিতে হবে, যেটা দেবো সেটা তো পজিটিভ কিছু দেবো, এমন একটা কিছু পজিটিভ এনার্জি দিতে হবে যাতে এর এনার্জি জিরো হয়ে যায়। তাই করতে গেলে এটা ফ্রি হবে। তার মানে এই বস্তুর এখনকার এনার্জি কত? অবশ্যই নেগেটিভ। এই বস্তুর এখনকার এনার্জি যদি মাইনাস কিউ হয়, অর্থাৎ নেগেটিভ হয়, তবেই তো আমি একটা পজিটিভ জিনিস দিলে এটা টোটাল এনার্জি জিরো হবে, কারণ আমি যেটা দেবো সেটা তো পজিটিভ হবেই হবে। আমি যেটা দেবো সেটা তো পজিটিভ, সেই পজিটিভ এনার্জিটা একে দিলে পারে যদি এর এনার্জিটা টোটাল এনার্জি জিরো হয়ে যায়, তাহলে ওর মধ্যে কত এনার্জি ছিল? অবভিয়াসলি নেগেটিভ এনার্জি ছিল, তাই না? তাহলে তাহলে নেগেটিভ এনার্জি ছিল, তাই তো? তার মানে ব্যাপারটা কি বোঝাচ্ছে? তার মানে ব্যাপারটা এটাই বোঝাচ্ছে, নেগেটিভ এনার্জি থাকা মানেই এই পৃথিবীর দিকে আকর্ষণের মধ্যে রয়েছে। একে সহজে তুমি ছাড়াতে গেলে তোমাকে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি দিতে হবে, তবেই এটা ফ্রি হবে। অর্থাৎ ঘুরিয়ে বললে পরে দেখা যাচ্ছে যে ঋণাত্মক চিহ্নটার মানে হচ্ছে এটা একটা আকর্ষী ক্ষেত্রের মধ্যে আছে, অর্থাৎ অ্যাট্রাকটিভ ফিল্ডের মধ্যে রয়েছে। ওকে, তাহলে ঋণাত্মক চিহ্নের তাৎপর্য হচ্ছে পৃথিবীর এটি একটি আকর্ষী ক্ষেত্রের মধ্যে অবস্থান করছে, আকর্ষী ক্ষেত্রের মধ্যে অবস্থান করছে, অর্থাৎ একে যদি আমি ফ্রি করতে যাই আমাকে পজিটিভ এনার্জি দিতে হবে। আর পজিটিভ এনার্জি যদি দিতে হয়, অর্থাৎ তার মানে টোটাল এনার্জি জিরো হচ্ছে, পজিটিভ এনার্জি নিয়ে ওর টোটাল এনার্জি জিরো হচ্ছে, অর্থাৎ এর মধ্যে কত এনার্জি ছিল? নেগেটিভ এনার্জি ছিল, অবশ্যই ছিল। অর্থাৎ এটা কেন নেগেটিভ, আশা করি বোঝা গেল। ওকে, চলো। মহাকর্ষীয় সিস্টেম, আচ্ছা, প্রত্যেকটি এম ভরের অসংখ্য বিন্দু ভর এক্স অক্ষ বরাবর রয়েছে। আচ্ছা, এই অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে, এটা খুব একটা কঠিন অঙ্ক নয়। এটা জাস্ট গুণোত্তর প্রগতির ফর্মুলা জানলেই করা যায়। অঙ্কটা কিরকম অঙ্ক আছে? অঙ্কটা রয়েছে এম ভরের বস্তু অসংখ্য ডিও 2D তে রয়েছে, তাই তো? এটা তোমার অরিজিন। এখানে এম ভরের একটা বস্তু রয়েছে যেটা কিনা ডি ডিস্টেন্স রয়েছে, তারপর আর একটা এম ভরের বস্তু রয়েছে সেটা কিনা বলছে সেটা আছে 2D ডিস্টেন্স রয়েছে। আর একটা আছে, বলছে এটা হচ্ছে কোথায় আছে, দেখো, টু ডি, ফোর ডিতে আছে, তারপর একটা বলছে 8D আছে। ঠিক আছে, এইভাবে বস্তুগুলো রয়েছে, তাহলে এইখানটায় বিভব কত? ইজিলি এখানকার বিভব হচ্ছে মাইনাস জি, বিভব বার করতে বলেছি, তাই না? এখানকার বিভব হচ্ছে মাইনাস জি, এইটার জন্য যদি করো তাহলে GM/D হবে। তারপর এটার জন্য যদি করো তাহলে আবার মাইনাস GM/2D হবে, তাই না? এভাবে চলতেই থাকবে। তখন অ্যাকচুয়ালি মাইনাস GM/D যদি তুমি কমন নাও, তাহলে কি থাকবে? তাহলে থাকবে 1/1 প্লাস 1/2 প্লাস 1/2, 4 আছে, তোমার 2 স্কোয়ার আসবে, ঠিক আছে? তাহলে 1/2 কিউব আসবে। ওকে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা হাফ হচ্ছে এর সাধারণ অন্তর মাইনাস GM/D লিখলাম। প্রথম পদটা কত? প্রথম পদ 1, এটা ইনফাইনাইট সিরিজ একটা, 1 - 1/r, এখানে কমন রেশিওটা হাফ। এই হচ্ছে আমার অঙ্ক। এখানে যদি করো তুমি এটা হাফই আসবে, তাহলে হাফ মানে এটা অ্যাকচুয়ালি 2 হয়ে যাবে, তাহলে 2 GM/D হচ্ছে এর মহাকর্ষীয় বিভব। ওকে, এবং এর যদি বলতো যে এটা প্রশ্ন করে প্রাবল্য কত? প্রাবল্য খুব সোজা, একটা স্কোয়ার হবে, তাহলে স্কোয়ারটা 4D² হয়ে যাবে, তাই না? স্কোয়ার হবে, তাহলে কি আছে? এটা 4D² হবে, তারপরটা কি হবে? তারপরটা আছে তোমার এখানে আসবে 4D আছে, তাহলে 4D 16D² হয়ে যাবে। এইভাবে এটা চলতে থাকবে। ওকে, তো সেক্ষেত্রে আমার অঙ্কটা কিরকম দাঁড়াবে? সেক্ষেত্রে অঙ্কটা এখানে একটা ডি স্কোয়ার থাকবে, এখানে ডি স্কোয়ার থাকবে, প্রাবল্যের ক্ষেত্রে বলছি, এখানে ডি স্কোয়ার থাকবে, এখানে 1, এখানে 4 হবে, মানে 2 স্কোয়ার হবে, 4 হবে, অ্যাকচুয়ালি 4 হবে, এটা হবে 4 স্কোয়ার হবে, এটা 4 কিউব হবে, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ এখানে কমন রেশিওটা 4 আসবে। কমন রেশিও 4 আসলে পরে এটা আসবে 3/4, আর 4/3 হবে, এখানে 4/3 এখানে চলে আসবে। ওকে, তো এবার সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ সাইনটা আর আসবে না, কারণ প্রাবল্য বার করছি তো, প্রাবল্যটা পজিটিভই হয়। তাহলে 4/3 GM/D²। এই হচ্ছে অঙ্কটা, ইজিলি পারবে নিজেরা, ঝামেলার অঙ্ক একদমই না। ওকে, বেশ, পরে যে প্রবলেমটা রয়েছে, প্রবলেমটা দেখা যাক।
দেখাও যে রো ঘনত্বের একটি সুষম গোলাকৃতি গ্রহ খুব কাছাকাছি বৃত্তাকার পথে আবর্তনশীল উপগ্রহের আবর্তনকাল t = 3π/0। এটা খুবই ইজি অঙ্ক কিন্তু। হুম, তো করে ফেলো। রো ঘনত্বের একটা সুষম গোলাকৃতি গ্রহের, এটা সেই গ্রহটা যার ঘনত্ব রো, খুব কাছাকাছি বৃত্তাকার পথে, খুব কাছাকাছি বৃত্তাকার পথে, মানে এর মানে কোনো একটা বৃত্তাকার পথ, খুব কাছাকাছি বৃত্তাকার পথে আবর্তনশীল উপগ্রহের আবর্তনকাল কত, মানে এখানে যে উপগ্রহটা ঘুরছে তার আবর্তনকাল বার করতে দিয়েছে। ঠিক আছে, তো দেখো এটা যদি উপগ্রহটার ভর এম হয়, এটা যদি এম ক্যাপিটাল এম হয়, তাহলে সেক্ষেত্রে আমি বলতেই পারি যে এটা রোটেট করছে, মানে এম ভি স্কোয়ার, যদি ভি স্পিডে রোটেট করে এম ভি স্কোয়ার বাই এর এর রেডিয়াস যদি আর হয়, তাহলে আরই ধরতে হবে, কারণ খুব কাছাকাছি আছে, মানে কেন্দ্র থেকে এই ডিস্টেন্সটা আর এর এই ডিস্টেন্স দুটো সেমই আমি ধরতে পারি। ঠিক আছে, ধরো এম ভি স্কোয়ার বাই আর, মানে অভিকেন্দ্র বল বা অপকেন্দ্র বল যাই বলবো, অভিকেন্দ্র বল, সাপ্লাইড অভিকেন্দ্র বল, এই অভিকেন্দ্রটা সাপ্লাই করবে কে, মহাকর্ষ বল সাপ্লাই করবে, তাহলে জি এম এম বাই আর স্কোয়ার। ওকে, তাহলে এম ক্যান্সেল করে দাও, হলো। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি যে ভি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে জি এম বাই, কেটে দাও, আর। ঠিক আছে, ভি স্কোয়ার জি এম বাই আর। বেশ, তাহলে ভি সমান কি পাচ্ছি, ভি সমান পেয়ে যাচ্ছি রুট ওভার এটা ভি। তাহলে আবর্তনকাল কি হবে, আবর্তনকাল টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2πr বাই ভি, তাই না? তাহলে 2πr বাই ভি যদি করো, তাহলে 2πr লিখলে ভি মানে কি, ভি মানে এটা, ভি মানে হচ্ছে জিএম বাই আর, তাহলে জিএম বাই আর এখানে লিখলে, তার মানে এখানে কিন্তু রুট ওভার গুলো তোমার রয়ে গেল। ওকে, তাহলে এবার যদি তুমি করতে যাও, তাহলে 2πটা বাইরে রইলো, আরটা বাইরে রইলো, এখানে আর, এখানে জিএম এই রয়েছে কেস। তাহলে এখানে যেটা আসছে জিএম এর জায়গায়, এম এর জায়গায় তুমি একটা ভ্যালু বসিয়ে দিতে পারো, এম এর জায়গায় বসাও 4/3 পাই আর কিউ ইন্টু রো, যদি রো ডেন্সিটি হয়। ওকে, তাহলে এখানে তাই যদি করো, তাহলে এখানে তোমার আসছে এই আর, এখানে একটা আর স্কোয়ার, বুঝলো, আর স্কোয়ার যখন বাইরে যাবে আর হয়ে বেরোবে, বুঝতে পারলে, তাহলে আরটা কেটে যাবে, তাহলে 2π রয়েছে বাইরে। আচ্ছা, রুট ওভার রয়েছে এখানে, এখানে রয়েছে, কেটে গেছে আর ওয়ান, তাহলে জি। ওকে, আর 4/3 আছে তাই না, তাহলে 4/3, ফোরটা তুমি বার করতে পারো, এখানে ফোরটা এখানে বেরিয়ে আসতে পারে, 4 2 হিসেবে বেরিয়ে আসবে, 2 2 কেটে যাবে। আচ্ছা, থ্রিটা উপরে চলে যাবে, থ্রিটা উপরে চলে যাবে, এখানে একটা রো থাকবে, এই ব্যাপার। ওকে, আর একটা পাই রয়েছে, পাইটা তলায় আছে, এখানে একটা পাই আছে, উপরে একটা পাই আছে, তাহলে এখানে এটা রুট পাই হয়ে যাবে, এই রুট পাই হয়ে যাবে, রুট পাইটা ভিতরে ঢুকে যাবে, তাহলে হয়ে যাবে 3π0, এই হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে এটা করা যাচ্ছে, ইজিলি করা যাচ্ছে, অসুবিধার কোনো কারণ নেই। তো স্টুডেন্টস, এটা তো বোঝা গেল। নেক্সট যেটা আমরা করব, নেক্সট প্রবলেমটা হচ্ছে সূর্যের চারিদিকে, নেক্সট প্রবলেম, নেক্সট কোশ্চেন যে সূর্যের চারিদিকে গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্রগুলো, এগুলো তোমরা ইজিলি পারবে লিখতে, থিওরিক্যাল কোশ্চেন। পৃথিবী থেকে এই উচ্চতায় কৃত্রিম উপগ্রহ প্রতিস্থাপনের শর্তটা কি? তো এই শর্তটা খুব কিছুই না, শর্ত হচ্ছে ওই উপগ্রহের বেগটা এমন হতে হবে, ওই উপগ্রহের ধরো, এটা ধরো ওইটার উপগ্রহের কক্ষপথ, ওই উপগ্রহের বেগটা এমন হতে হবে যাতে করে এম ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ প্রয়োজনীয় অভিকেন্দ্র বল তার যোগানটা জি এম এম বাই আর স্কোয়ার, অর্থাৎ মহাকর্ষ বল বা অভিকর্ষ বল সেটা যেন দিতে পারে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে শর্ত, এই শর্ত ফুলফিল করলেই স্থাপন করা যাবে স্যাটেলাইটকে। বেশ, নেক্সট প্রবলেম হচ্ছে, এটা প্রতিটি এম ভরের কণা এ বাহু বিশিষ্ট একটা ত্রিভুজের শীর্ষবিন্দুতে রয়েছে, অর্থাৎ এরকম একটা ত্রিভুজ ধরে নাও, এ বাহু বিশিষ্ট ত্রিভুজের শীর্ষবিন্দুতে মনে করো আছে এম ভরের বস্তু। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2a করতে মহাকর্ষ বলের বিরুদ্ধে কত পরিমাণ কাজ করতে হবে? তো প্রত্যেকটাতে এম এম করে
রয়েছে মনে করো এখানে রয়েছে, মানে এইখানে এই সিস্টেমটাকে তৈরি করতে গেলে কত এনার্জি দরকার টোটাল, এই সিস্টেমটা, এই যে সিস্টেমটা এখন আঁকলাম, এই সিস্টেমটা টোটাল পোটেনশিয়াল এনার্জি কত এটা বার করতে হবে। তারপরে এর বাহুগুলোকে বাড়িয়ে দিতে হবে। বাহুগুলোকে বাড়ানোর অর্থ হচ্ছে এইভাবে বাহু তুমি বাড়াবে, এইভাবে বাহু বাড়িয়ে দেবে, ঠিক আছে? মানে এরকম ছিল, ধরো প্রথমবার তো এরকম ছিল, প্রথমবার এরকম ছিল, একটু বড় ত্রিভুজের কথা আচ্ছা প্রথম থেকে আবার আঁকি, একটু ক্যামেরাটা গন্ডগোল হয়ে গেল তাই না? তো প্রথম থেকে আবার এঁকে দিই। প্রথমে মনে করো এই হচ্ছে ত্রিভুজটা, এই এই সিস্টেমটা, হ্যাঁ এটা হচ্ছে এ বাহু বিশিষ্ট একটা সিস্টেম, এটা হচ্ছে এ বাহু বিশিষ্ট একটা সিস্টেম, ঠিক আছে? এইটাকে করতে হবে কি এইটাকে ধরে এখানে নিয়ে আসবো, এটাকে ধরে এখানে নিয়ে চলে আসবো, তাহলেই টু এ বাহু বিশিষ্ট একটা সিস্টেম হয়ে যাবে। আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এই অবস্থাটার কত পোটেনশিয়াল এনার্জি বার করতে হবে, ঠিক আছে? এবং তারপরে এইটাকে এখানে নিয়ে চলে আসলে, এখানে নিয়ে চলে আসলে যে অবস্থাটা তৈরি হবে সেই অবস্থাটার কত পোটেনশিয়াল এনার্জি সেটা বার করতে হবে। দুটো পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স করলেই ওয়ার্ক ডান বেরিয়ে যাবে। ওকে, তোমরা সকলেই জানো এই পদ্ধতি। তাহলে প্রথমে যখন এইখানে বস্তুটা আনবো তার জন্য কত কাজ করতে হবে, এখানে বস্তু আনতে কোনো কাজই করতে হবে না। এখানে বস্তু আনতে গেলে যে পোটেনশিয়াল এনার্জি তৈরি হবে সেটা অ্যাকচুয়ালি জিরো। হুম, তাহলে জিরো প্লাস, এবার এখানে যখন আমি বস্তুটা আনলো তখন কত আমার পোটেনশিয়াল এনার্জি হবে, সেটা হচ্ছে খুব ইজি, সেটা হচ্ছে মাইনাস জি এম বাই এ। এইটা তো এখানকার বিভব, সেই বিভবের উপর এম ভরে একটা বস্তু এনেছি, তাহলে এই হচ্ছে এর পোটেনশিয়াল এনার্জি। হলো, বেশ, তাহলে এইটা হয়ে গেল। তারপরে কি হলো, তারপরে ধরো এইখানে যখন বস্তুটাকে আমি আনবো তাহলে এই পয়েন্টের বিভব কত, এই পয়েন্টের বিভব এ আর এ এর জন্য তৈরি হয়েছে, অর্থাৎ এখানে বিভব হবে টু জি এম বাই এ। সেখানে আমি একটা এম ভরের বস্তু পেলাম, তাহলে এই হচ্ছে আমার এখানকার, এখন এখানে আনলে এটা পোটেনশিয়াল এনার্জি, টোটাল পোটেনশিয়াল এনার্জি কত, টোটাল পোটেনশিয়াল এনার্জি এই তিনটেকে যোগ করতে হবে, এই তিনটেকে যোগ করলে টোটাল পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে মাইনাস থ্রি জি এম স্কোয়ার বাই এ। এ হচ্ছে আমার টোটাল, মানে ইউ ওয়ান ধরলাম এটাকে, এই এই সিস্টেমটার, মানে এই যে সিস্টেমটা হলো এই সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি। এইবারে কি করতে হবে, এইবারে এই বস্তুটাকে ধরে এখানে আনতে হবে, অর্থাৎ এখন একটা যে সিস্টেমটা তৈরি করতে, সেই সিস্টেমটা হচ্ছে এইখানে একটা বস্তু, এইখানে একটা বস্তু, এখানে একটা এম ভরের বস্তু, এই সিস্টেমটার কত পোটেনশিয়াল এনার্জি সেটা বার করতে হবে। যথারীতি এখানে বস্তু আনতে কোনো কাজ করতে হবে না, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি জিরো। তারপর এখানে যখন বস্তুটা আনবো তখন এইটার জন্য এখানে বিভব কত, এখানে বিভব হচ্ছে মাইনাস জি এম বাই এ, অর্থাৎ ওয়ার্ক ডান কত, এই ওয়ার্ক ডান বা এটা পোটেনশিয়াল এনার্জি অ্যাকচুয়ালি, তাহলে এখানে বস্তুর এনার্জি পোটেনশিয়াল এনার্জি এত। বেশ, এবার এইখানে যখন বস্তুটা আনবো তাহলে এটার জন্য বিভব আর এটার জন্য বিভব, দুটো বিভব এখানে অ্যাড হয়ে যাবে, সেক্ষেত্রে এখানে বিভব হবে টু জি এম বাই এ। এবার সেখানে আমি, সরি এটা এ নয়, এটা টু এ হবে, এখানে আমি আবার একটা এম ভরের বস্তু আনলাম, তাহলে এখন এই হচ্ছে এখনকার পোটেনশিয়াল এনার্জি। তাহলে টোটাল পোটেনশিয়াল এনার্জি কত, টোটাল পোটেনশিয়াল এনার্জি যোগ করে ইউ টু, এই তিনটে যোগ করতে হবে, কত হবে, এই তিনটে যোগ করলে হবে মাইনাস থ্রি জি এম স্কোয়ার বাই টু এ, এটা হবে মাইনাস সামনে। তাহলে ওয়ার্ক ডান কত, ওয়ার্ক ডান হচ্ছে এইটার সাথে এইটা বিয়োগ, তাহলে ইউ টু মাইনাস ইউ ওয়ান যখন করবে তখন তোমার আনসার আসবে। ওকে, তাহলে ইউ টু মাইনাস ইউ ওয়ান করলে মানে হচ্ছে থ্রি জি এম স্কোয়ার বাই এ, এটা যে ইউ ওয়ান, সরি এটা তো ইউ ওয়ান হলো না, সরি ইউ ওয়ান, ইউ টু, ইউ টু মানে এটা, ইউ টু মাইনাস ইউ ওয়ান, ইউ টু হচ্ছে এইটা, ইউ টু হচ্ছে এইটা, মাইনাস থ্রি জি এম স্কোয়ার বাই টু এ, মাইনাস আর এটা এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস থ্রি জি এম স্কোয়ার বাই, তাহলে এটা যদি করো তোমরা তাহলে অ্যান্সার আসবে কত না থ্রি জি এম স্কোয়ার বাই টু এ, এটা হচ্ছে আমার আনসার, অর্থাৎ এই ওয়ার্কডাউনটা তোমায় করতে হবে। ওকে, এই ওয়ার্কডাউনটা তোমায় করতে হবে, বোঝা গেল? বেশ ভালো অঙ্ক এটা। বেশ, আশা করি তুমি প্রবলেমটা বুঝতে পেরেছো কি করে সলভ করবো। নেক্সট যে প্রবলেমটা তোমাদের সামনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে এটা খুব কমন একটা প্রবলেম, দেখো তোমাদের সামনে দেখা যাচ্ছে, এই প্রবলেমটা তোমরা সকলেই এটা পারবে, অসুবিধার কোনো কারণই নেই। ওকে, কি প্রবলেমটা না, একটা নততল বরাবর একটা বস্তুকে গড়িয়ে দেওয়া হচ্ছে, এম এম ভরের আর ব্যাসার্ধে একটা গোলাকার বস্তু যার ভ্রামক এই যার আই, বস্তুটিকে থিটা নতিকোণ বিশিষ্ট নততল বরাবর গড়িয়ে বসে দেখাও যে বস্তুর ত্বরণ এত। ইজিলি তোমরা ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে করে ফেলতে পারবে। বস্তু যখন এইখানে ছিল ওর পোটেনশিয়াল এনার্জি কত,
এম জি এইচ, যদি এইটা এইচ হয়, এখানে থিটা অ্যাঙ্গেল ধরে নাও, তাহলে এই বাহুটা কত হয় বলো তো? এই বাহুটা হচ্ছে এইচ বাই সাইন থিটা, তাই না? যাই হোক, বস্তুটা যখন গড়িয়ে 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 এখানে চলে এলো, তাহলে টোটাল লস অফ পোটেনশিয়াল এনার্জি কত? লস অফ পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এটাই হবে। তোর গেন অফ কাইনেটিক এনার্জি কত? গেন অফ কাইনেটিক এনার্জি দ্যাট ইজ ডেল্টা কে কত? ডেল্টা কে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এখানে যে এসছে তাহলে হাফ এম ভি স্কোয়ার, মনে করলাম এখানে বেগ হচ্ছে ভি হয়ে গেছে ওর আলটিমেটলি, প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, রাইট? হবে তো? বেশ, তাহলে হাফ আই ওমেগা স্কোয়ার হলো। এবার এটা পিওর রোলিং করতে করতে নামবে, অবশ্যই পিওর রোলিং করেছে, তাহলে এখানে আমি লিখতে পারি ওমেগা, ওমেগার জায়গায় আমি লিখতে পারি কি, ওমেগার জায়গায় লিখতে পারি ভি বাই আর। এটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি আসবে? হাফ এম ভি স্কোয়ার, মানে ডেল্টা কে ইটা, ডেল্টা কে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগার জায়গায় ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। আর ওটা বড় হাতের আর ধরছে, দেখে না? এটা বড় হাতের আরই ধরে নাও, কি আর করবে, বড় হাতের আরই ধরো আর। ওকে, এই হচ্ছে আমার। তাহলে এবার এখন আমি লস অফ পি ইজ ইকুয়াল টু গেইন অফ কাইনেটিক এনার্জি করতেই পারি। তাহলে লস অফ পি ইজ ইকুয়াল টু গেইন অফ কাইনেটিক এনার্জি যদি করি, তাহলে আমার এইটার জায়গায় এটা ইকুয়াল টু হচ্ছে এইটা বসাবো এম জি এইচ, তাহলে এম জি এইচ। ওকে, বেশ, তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি দেখি। দেখো এখান থেকে এম এম কেটে দাও, তাহলে জি এইচ সমান পেয়ে যাচ্ছি আমি ভি স্কোয়ার বাই টু। ওকে, ভি স্কোয়ার বাই টু, আচ্ছা, প্লাস এখানে পাচ্ছি আই বাই আর স্কোয়ার, এখানে থাকছে ভি স্কোয়ার বাই টু, এখানে টু থাকছে, তাহলে ভি, তাহলে এখানে আমি এই টুটা বাদ দিয়ে দিচ্ছি, এই টুটা বাদ দিলে পরে এখানে এখানে টু জিএইচ হয়ে যাবে, টু জিএইচ হয়ে যাবে। ওকে, তাহলে টু জিএইচ, এই হলো আমার ব্যাপার দাঁড়ালো। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার। ভি স্কোয়ার সমান কি দাঁড়ালো? ভি স্কোয়ার সমান দাঁড়িয়ে গেল টু জিএইচ ডিভাইডেড বাই এটা কমন যাবে ওয়ান প্লাস আই বাই আর স্কোয়ার, দাঁড়ালো ওয়ান প্লাস আই বাই আর স্কোয়ার দাঁড়িয়েছে। ওকে, একটা মাস কিন্তু এখানে থাকবে, মাসটা টোটাল কাটবে না। এম এম এটা জিএইচ হবে, এখানে এম, এটা এখানে একটা কিন্তু এম থাকবে, রাইট? তো এখানে একটা এম আছে, বেশ বেশ। তাহলে এই হচ্ছে, এবার ভি স্কোয়ার সমান আমরা সকলেই জানি ভি স্কোয়ার সমান হচ্ছে, যদি এই ডিস্টেন্সটা ভি স্কোয়ার সমান এই ডিস্টেন্সটা এইচ বাই সাইন থিটা না, তাহলে ভি স্কোয়ার সমান আমি লিখতে পারি ভি স্কোয়ার সমান টু জি এক্স, সবাই জানি, তাহলে টু এ এক্স সবাই জানি, তাহলে টু এ এক্স এর জায়গায় বসবে এইচ বাই সাইন থিটা। আমাকে বার করতে হবে এটা। হুম, তাহলে এইটাকে তুলে দাও। এখন ধরো তাহলে এইটা ইকুয়াল টু এইটা যদি করো, তাহলে ইজিলি তুমি পেয়ে যাচ্ছ যে এ ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ এইচ কেটে যাবে, এইচ এইচ কেটে যাবে, এ ইজ ইকুয়াল টু হচ্ছে টু টু কেটে যাবে, জি সাইন থিটা, জি সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই বাই এম আর স্কোয়ার। হলো, এই প্রমাণ হয়ে গেল ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল থেকে। নেক্সট হচ্ছে কোনো বস্তুর চক্রগতির ব্যাসার্ধ বলতে কি বোঝো? এটাও খুব ইজি কোশ্চেন, থিওরিটিক্যাল কোশ্চেন, এটা বইতে তোমরা পেয়ে যাবে। চক্রগতি বলে রিজিড বডি, ওইখানে রোটেশন মেকানিক্সেই পেয়ে যাবে, তাই না? চক্রগতির ব্যাসার্ধ অ্যাকচুয়ালি আর কিছুই না, খুব ইজি, আমি বলে দিচ্ছি তো, একটু বুঝিয়ে দিচ্ছি। চক্রগতির ব্যাসার্ধ মনে করো এই বস্তুটা রয়েছে তো, এই বস্তুটা এই অ্যাক্সিস, এই বস্তুটা এই অ্যাক্সিসের সাপেক্ষে মনে করো যে আগ্রহমুখ হচ্ছে আই, ঠিক আছে? এবার এই পুরো বস্তুটাকে যদি আমি কনসিডার করে একটা পয়েন্টে কনসিডার করতে পারি, তাহলে এই অ্যাক্সিসটা একই রাখলাম, এই অ্যাক্সিস এই রাখি রাখলাম, যে পুরো বস্তুটা এখানে কনসিডার হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে যদি এখন এই অ্যাক্সিসের রেসপেক্টে এই বস্তুটার জাড্য যেটা হবে, জাড্য ভ্রামক যদি এটার সাথে সমান হয়, তাহলে এই ডিস্টেন্সটাকে, এই বস্তু থেকে ডিস্টেন্সটাকে আমরা বলবো যে এর চক্রগতির ব্যাসার্ধ বা রেডিয়াস অফ জাইরেশন। ওকে, অর্থাৎ ধরো কোনো স্ফিয়ারের রেডিয়াস অফ জাইরেশন কত হয়? স্ফিয়ারের রেডিয়াস অফ জাইরেশন মনে করো এটা একটা অ্যাক্সিস, এই অ্যাক্সিসের রেসপেক্টে স্ফিয়ারের রেডিয়াস অফ জাইরেশন কত হবে বার করছি, ধরো এই রেডিয়াস অফ জাইরেশন কে, তাহলে এই অ্যাক্সিসের রেসপেক্টে স্ফিয়ারের মোমেন্টাম ইনারশিয়া হবে এম কে স্কোয়ার, ঠিক আছে? আমরা সকলেই জানি স্ফিয়ারের মোমেন্টাম ইনারশিয়া হচ্ছে টু বাই ফাইভ এম আর স্কোয়ার, তাহলে এইটা আর এইটা ইকুয়াল, তাহলে কে কত? কে হচ্ছে গিয়ে টু বাই ফাইভ রুট ওভার টু বাই ফাইভ আর। এইভাবে আমরা মোমেন্টাম রেডিয়াস অফ জাইরেশন ক্যালকুলেট করতে পারি। তো স্টুডেন্ট, আশা করি ব্যাপারটা পুরোটাই বুঝলে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।